তিনি বিরোধী নেত্রী হিসেবে কি রোলটা প্লে করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ক্ষমতার মন্দির রাজনীতি কি একেবারেই কাজ করলো না, না এটা ব্যর্থ, এই চেষ্টাটাই ভুল ছিল মমতার? আমি বললাম তারা বিজেপি নেতারাই তারাও এতটা কেউ আশা করে। কেউ কেউই ভাবতেই পারেনি এটা 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 হয়েছে, এটা হয়নি ততটা, এটা স্বীকার করতে হবে এক নম্বর। হুম। এবারে বলতে হবে কেন হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কট্টরভাবে যেটা করেছেন, সেটাই আবার খানিকটা নরম ভাবে শ্রমিক ভট্টাচার্য করেছেন। তাহলে কিন্তু বুঝতে হবে এসআইআরটা ভীষণভাবে কাজ করেছে। এটা দেখো, এটাও হয়েছে মুসলিম যে যে ভোট, যেটা আমরা ভেবেছিলাম এক কাট্টা হয়ে তৃণমূলকে দেবে, অনেকটা হৃদ্যতার সম্পর্ক দিয়ে সৌজন্যের রাজনীতি করতে পারবো, এরকম কি একটা স্বস্তির ইয়েটা বামদের মধ্যে দেখা যাচ্ছে। তো এটাই কি আপনার মনে হচ্ছে যে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রেও এই আঞ্চলিক দলের স্পেসটা অনেক কমে যাবে আগামী দিনে? বিজেপি এই জিনিসটা একমাত্র দক্ষিণ ভারতে লক্ষ্য করো, বিজেপি পারছে না শুধু একটাই কারণে। নমস্কার, সবাইকেই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা যখন এই অনুষ্ঠানটা রেকর্ড করছি তখন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন হয়েছে তার পুরোপুরি ফলাফল সামনে আসেনি, কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড, তাতে প্রথমেই আমরা যদি পশ্চিমবঙ্গের বিষয়টাকে ধরি তাহলে পশ্চিমবঙ্গে একেবারে গেরুয়া ঝড় বয়েছে, এবং সেই গেরুয়া ঝড়ে বোঝা যাচ্ছে যে তৃণমূল কার্যত প্রায় উড়ে গেছে, এবং নবান্নের দখল এবার গেরুয়া শিবিরই নিচ্ছে। এখনো পর্যন্ত যা আমরা হিসেব পাচ্ছি তাতে প্রায় 192টা আসনে বিজেপি এগিয়ে আছে, এবং তৃণমূল এগিয়ে আছে মাত্র 94টা আসনে। এছাড়া সিপিএম এবং কংগ্রেস একটা করে আসনে এগিয়ে আছে, এবং অন্যান্যরা 5টা আসনে এগিয়ে আছে। কিন্তু এইটার কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল যে রেজাল্ট আমরা কিন্তু সামনে পাইনি। তো আমরা এই যে ঘটনাটা ঘটলো এটা প্রায় অপ্রত্যাশিত ছিল, এরকম একটা বড় প্রায় সাইক্লোন হয়ে যাওয়া বিজেপির পক্ষে পশ্চিমবাংলায়। এটা আমাদের কাছে শুধু অপ্রত্যাশিত ছিল তাই নয়, বিজেপির একজন বড় শীর্ষ নেতার সঙ্গে কিছুক্ষণ আমার আগে কথা হচ্ছিল টেলিফোনে, তিনিও বলেছিলেন যে এরকম এতটা যে আমরা জিতবো ভাবছিলাম, কিন্তু এতটা যে জয়ের ব্যবধান হবে, এত আসন যে আমরা পেতে পারবো, এটা আমরা ভাবিনি। তো তাদের কাছেও বিষয়টা অপ্রত্যাশিত ছিল। তো কেন এরকম ঘটনা ঘটলো? এটা কি শুধু অ্যান্টি ইনকনভেন্সির জন্য এটা হলো, না এটার পেছনে রয়েছে হিন্দুত্বের মেরুকরণ? তা সমস্ত বিষয়টি আমরা আজকে বিশ্লেষণ করব, সেই সঙ্গে অন্য রাজ্যেরও যে ফলাফল হয়েছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আনার চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি, আমাদের কাছে এখনো পর্যন্ত সমস্ত ডেটা আসেনি, এমনকি জয় পরাজয় কত আসনে ঘটেছে সেটাও আমরা এখনো জানতে পারিনি। তাই যখন সেগুলো পাবো তার পরবর্তীকালে সেগুলোরও বিশ্লেষণ আপনাদের সামনে আনার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে প্রথমেই অনুষ্ঠানে স্বাগত। আজকে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন দিয়ে আমরা শুরু করি, এই যে অপ্রত্যাশিত একটা গেরুয়া ঝড় আমরা দেখলাম, যেটা প্রথম দিকে এতটা বুঝতে পারছিলাম না, পরবর্তীকালে আমরা দেখলাম, সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আপনি কি বলবেন, এটাকে কিভাবে দেখছেন গৌতম দা? হ্যাঁ, দেখো সুব্রত, এই যেটা বলা হচ্ছে অনেক জায়গায়, বেশি ক্ষেত্রে যে অ্যান্টি ইনকামবেন্সি আছে, যেটা প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে 15 বছর কেউ যদি শাসন ক্ষমতায় থাকে তবে প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যায়, কিন্তু এইরকম ঝড় দেখা যায় না। এই যে ঝড় বইছে সেটা আমিও আন্দাজ করতে পারিনি, এবং আমি আন্দাজ করতে পারিনি শুধু নয়, মানে যারা খুব বড় বড় আমি সেফোলজিস্ট বললাম তারা বিজেপি নেতারাই তারাও এতটা আশা করে। কেউই ভাবতেই পারেনি এটা এটা হুম। এটা হয়েছে, এটা হয়নি ততটা, এটা স্বীকার করতে হবে এক নম্বর। হুম। এবারে বলতে হবে কেন হয়েছে। এটা অবশ্যই প্রথম কারণ হচ্ছে মেরুকরণ হয়েছে, ধর্মীয় মেরুকরণ অবশ্যই হয়েছে, এ নিয়ে কোনো রকমের বিভ্রান্তি থাকার কথা নয়। কারণ হিন্দুত্বের যে ভোট, হিন্দু মেরুকরণ যেটা করবার চেষ্টা করে গিয়েছে বিজেপি, বঙ্গ বিজেপি প্রথম দিন থেকে বিভিন্ন ভাবে, কখনো এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কট্টরভাবে যেটা করেছেন, সেটাই আবার খানিকটা নরম ভাবে শ্রমিক ভট্টাচার্য করেছেন। এই যাকে বলা হয় এই নরম এবং গরম, এইটা দুটো মিলিয়ে মোটামুটি বলা হয়েছে এই সনাতনী হিন্দু তাদের ভোটটা যেন একদিকে থাকে, না হলে তাদের খুব বিপদ। এই যে মেরুকরণ যেটা বলা হয় না, এটা খুব মানে কিরকম হয়, এটা
আমেরিকাতেও হয়েছিল। ট্রাম্প কিন্তু এর পেছনে, ট্রাম্পের যে জয়, দ্বিতীয়বারের জয়, তার পেছনেও খানিকটা এটা ছিল। সংখ্যাগুরুকে যদি ভয়ে দেখানো যায় যে তোমার অস্তিত্বই বিপন্ন, তোমার অস্তিত্ব টিকবে না আমরা না থাকলে, এই ভয়, সাংঘাতিক ভয়টা যদি তৈরি করা যায়, এবং এই ভয়টা বাড়ে কখন? যখন বাড়ে, দ্বিতীয় কারণ হচ্ছে যখন বাড়ে তখন দেখা যায় সেখানে সত্যি একটা অর্থনৈতিক একটা বিপর্যয় দেখা দিতে পারে। চাকরি নেই, কর্মসংস্থান নেই, আহ, মূল্যস্ফীতি বা স্ফীতি বাড়ছে। আমেরিকাতে ঠিক তাই হয়েছে, এক্স্যাক্টলি তাই হয়েছে, এবং মানে বাংলাদেশেও একটা সেটা অনুকূল হয়েছে। পরিবেশ দরকার এটা বৃদ্ধির জন্য। অনুকূল পরিবেশ, এক্স্যাক্টলি, এটা হুম। অনুকূল পরিবেশ দরকার। আইদার একটা অনুকূল পরিবেশ দরকার, আর আরেকটা কারণে এটা বাড়তে নাও পারে। সেটা হতে পারে যদি এমন কোনো শাসক দল হন যার উপরে মানুষের ভরসা থাকে যে তিনি বিচারটা করবেন ঠিকঠাক, এবং ঠিকঠাক শুধু নয়, তিনি সবার দিকে চেয়েই বিচারটা করবেন। এবং সেখানেও এই যে বিচারধারা, যেটা আমরা বলছি, যে বিচারধারাটা রাহুল গান্ধী বারবার বলেন, সেই বিচারধারার অনুকূলে আরেকটা পরিবেশ থাকে, যেটা আমাদের ভারতের স্বাধীন যখন হয়েছে তখন সেরকম ছিল। আমরা জানি সারা ভারতে যে নির্বাচন হয়েছিল তাতে এই যারা হিন্দুত্ববাদী সংগঠন, আমরা জানি একেবারে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তার কারণ ছিল একটাই, যে কারণ যুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তারা কংগ্রেস যেভাবে এগিয়েছিল, সেটা এই যে হিন্দুত্ববাদী সংগঠন তাদের আদৌ দেখা যায়নি, বরং দেখা গিয়েছিল তারা ব্রিটিশদের সঙ্গেই হাত মিলিয়ে চলেছে। এখন অনেক দিন পেরিয়ে গেছে, আজকালকার যে ছেলেমেয়েরা বা এমনকি আজকের যে মধ্যবয়সী যারা, তারাও এটা দেখেননি, তাদেরও সময় পেরিয়ে গেছে, তারা এই ভারতের স্বাধীনতার যুদ্ধও দেখেননি, আমরাই দেখিনি, আমাদের বাবা কাকা জ্যাঠারা দেখেছেন। কাজে আমাদের আমাদের যে পরের সন্তানেরা কিছুই দেখেনি, তাদের কাছে প্রথম মনে হয়েছে যে এখানে এত দুর্নীতি হচ্ছে কেন। এটা হলো একটা। আর একটা হয়েছে এই দুর্নীতির সঙ্গে ওই যে জিনিসটা যেটা বললাম, এই যে অনুকূল পরিবেশটা সৃষ্টি হয়েছে, মানে তোষণ, আপনি একটা যেটা বলছেন একটা তোষণের অভিযোগ ইয়েস, সামনে ইয়েস, দেখা। হ্যাঁ, এই যে ধর্মীয় মেরুকরণটা তৈরি হলো, তাতে মনে হলো সত্যিই তো আমরা তো খুব বিপদে আছি, বিপাকে আছি, এবং সত্যিই মুসলিমদের অনেক দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কোথায় দেওয়া হচ্ছে, নোবডি নোস, কেউ জানে না, কোনো পরিসংখ্যান নেই। এই যে বিরোধী যে যে ব্লকে যারা, তারাও এটা কিন্তু বারবার প্রমাণ করতে পারেন যে একটা সত্যি করে গিয়ে মুসলিম সমাজে গিয়ে দেখানো যে এই এই তাদের পরিবেশ, এই পরিবেশ এইখানে আছেন, এরকম করছেন, এটাও কিন্তু আমরা দেখাতে পারিনি। উই হ্যাভ ফেইল টু ডু দিস। এমনকি যে বাংলা আমরা খুব প্রোগ্রেসিভ বলে থাকি, আমি সুব্রত বলছি, আমি নিজে আহ বিভিন্ন বাঙালি দরিদ্র মুসলিম পরিবারে গিয়েছি, একাধিক পরিবারে মাঝে গিয়েছিলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বহু জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে দেখেছি। সেখানে ছেলে মেয়েরা খুব অদ্ভুত ভাবে নিজস্ব চেষ্টায় একটা মানে এক ভিন্ন ধারায় তারা শিক্ষিত হচ্ছে। ধারায় মানে তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, মা বিড়ি বাঁধেন, ছেলে ডাক্তারি পড়ছে, আমি নিজে দেখে এসেছি। এমনকি মায়ের অন্য সংস্থান নেই প্রায়, সেখানেও ছেলে কষ্ট করে কোথাও ওই একটা স্কুলে থেকে, ওখানে মাদ্রাসা নেই, ওখানে এক ধরনের হোম তৈরি হয়েছে, প্রচুর হোম, সেখানে থেকে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কেউ ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, কেউ ডাক্তারি পরীক্ষা দেবে, কেউ ইঞ্জিনিয়ার দেবে, হয়েছে। কিন্তু কোথায়, সরকার থেকে কিন্তু কিছু করেনি এসব ব্যাপারে। কাজে তাদের যে আমরা শুনে এসেছি বারবার যে প্রচুর দেওয়া হচ্ছে, প্রচুর দেওয়া হচ্ছে, তারা প্রচুর পাচ্ছে, এটা হয়নি। কিন্তু মেজরিটির মধ্যে মনে হলো, এই ধারণাটা হলো সত্যি আমরাই বঞ্চিত, এবং এরপরে পুরো ডেমোগ্রাফিকটাই চেঞ্জ করে যাবে, মুসলিমরা আমাদের মাথার উপর চেপে বসবে। এই এই যে অদৃশ্য শত্রু মুসলিম বলতে কাকে বলে, তার যে বন্ধুটা স্কুলে 10টা বন্ধুর মধ্যে একটি হয়তো আছে মুসলিম, তাকে সে কি চোখে দেখবে, সেই কি চোখে তাকে দেখবে, এই দৃষ্টিগুলো পাল্টে গেল। একটা হলো এইটা, এই যে আমি যেটা বলছি, এই ধর্মীয় বেরোকরণটা যে এতখানি হয়েছে, এটা ঠিকই, এতখানি হয়েছে এটা বোঝা যায়। এবং এই যে সাইলেন্ট ভোট যেটা হয়েছে, সাইলেন্টলি ভোট দিয়েছে, তার মধ্যে বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে এই ভোটটা গিয়েছে, এই মেরুকরণের জন্য এটা হয়েছে। এবং আরেকটা জিনিস তাতে হেল্প করেছে, যেটা আমরা ভুল করেছিলাম, যে যে ন্যারেশনটা আমরাও শুনেছি, নামকরা সমস্ত সাইফোলজি, যোগেন্দ্র যাদবের মতো লোকরা যারা বারবার বলছিলেন, এই যে 27 লক্ষ মানুষের নাম কাটা গেল, ভোটারের নাম কাটা গেল, এই যে 27 লক্ষ ভোটার ভোট দিতে পারলেন না, তার জন্য কেউ কিন্তু
বিজেপিকে দোষ দিল না, বরং মনে করলো ঠিক উল্টোটা, যেটা বিজেপি বলতে চাইছে, এতে কোনো চিন্তা নেই, আমরা তোমাদের পাশে আছি, তোমরা হিন্দু, তোমাদের কোনো ভয় নেই, এই ভয়টা শুধু মুসলিমদের জন্য ভয়, কাজেই তোমাদের কোনো ভয় পাওয়ার, চিন্তা করার কোনো কারণ নেই। কাজে এই যে 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 কারণগুলো ছিল, এটা একটা কারণ, মানে এটাও একটা বিরাট কারণ যে এসআইআর এর অতখানি প্রভাব পড়লই না। তবে এখন যদি দেখা যায়, এই শেষ পর্যন্ত যদি দেখা যায় আলটিমেটলি দুটো দলের মধ্যে 27 লক্ষ ভোটের ব্যবধান হয়েছে, বা 20 লক্ষ ভোটের বা 30 লক্ষ ভোটের ব্যবধান হয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে এসআইআরটা ভীষণ ভাবে কাজ করেছে। এটাও একটা ব্যাপার। আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম প্রবীণ সাংবাদিক রতন চক্রবর্তী তিনি একটি লেখা লিখেছেন, তাতে ঠিক এই প্রশ্নটা তিনি তুলেছেন। তিনি লিখেছেন যে দুই প্রধান পক্ষের মধ্যে যদি ভোটের ব্যবধান 25 থেকে 30 লক্ষ হয়, তবে ভোটের তালিকায় যে বিপুল সংখ্যক ভোটার বাদ রইলেন, তাদের অভিমত না জানাতে পারার এই ফলাফলকে নৈতিক অনুমোদন আমরা কি দিতে পারি? কোন মুখে দেব? এই ফলাফল অসাংবিধানিক হবে কিনা সেটা আইন এবং বিচার বিভাগের বিষয়। আমার প্রশ্নটি থাকবে নাগরিকদের দৃষ্টিকোণ থেকে। এটা রতন দা, আমাদের প্রবীণ সাংবাদিক, তিনি তার ফেসবুকে এটা কিছুক্ষণ ভোটের গণনা শুরুর আগেই তিনি এটা লিখেছেন। তো এটা একটা সত্যিই খুব চিন্তার বিষয়। কিন্তু আপনি যেটা বললেন যে মেরুকরণের চেষ্টা প্রধান দুটি দল, সেটা বিজেপি এবং টিএমসি, দুটি দলই কিন্তু মেরুকরণের চেষ্টা প্রাণপণে করে গেছে। এবং মমতার মেরুকরণের চেষ্টাটা শুধু মুসলিম মেরুকরণ নয়, তার সঙ্গে একটা সফট হিন্দুত্বের মেরুকরণও আমরা দেখেছিলাম, যেটা মন্দির তৈরি করার রাজনীতি, যেটা নিয়ে খুব প্রশ্ন অনেক রকমই উঠেছে, বিশেষ করে সেকুলার মহলে। তো সেই মমতার মন্দির রাজনীতি কি একেবারেই কাজ করলো না, না এটা ব্যর্থ, এই চেষ্টাটাই ভুল ছিল মমতার যে হিন্দুত্বের মেরুকরণের যে চেষ্টাটা, হিন্দুত্বের নরম হিন্দুত্ব দেখানোর চেষ্টাটা, আমার মনে হয় সেটা কি হয়েছে, সাধারণ এই যারা এই মেরুকরণের বিশ্বাসী যে সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ, তারা এটাকে ভণ্ডামি মনে করেছে। কেন মনে করছে বলছে, এতদিন ধরে তুমি মুসলিম তোষণ করেছো, এটা বলা হচ্ছে, যেটা তার বিরুদ্ধে বলা হয় বরাবর, তোষণ করেছো, আজকে তুমি উপায় না দেখে এই শেষ মুহূর্তে এসে কখনো জগন্নাথ মন্দির, কখনো মহাকাল মন্দির এই সমস্ত তৈরি করছো, কখনো দুর্গাঙ্গন করছো। আসলে মমতার প্রমাণ করার কোনো দায় কিন্তু ছিল না যে তিনি কত বড় হিন্দু। তিনি নিজে লক্ষ্মী পুজো করেন, তিনি যদি দুর্গাপুজোর ভোগ রান্না করেন, তিনি কালীঘাটে থেকে কালী পুজো দিতে যান, সেই ছবি সমস্ত সময় বের হয়। দক্ষিণেশ্বরে তিনি এই যাকে বলা হয় কি বানিয়েছেন, একটা লোকের, মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে, কালীঘাটের সৌন্দর্যায়ন করেছেন, বড় শিল্পপতি সেটা করে দিয়েছেন, সমস্ত করেছেন। তো এইগুলো দেখালেই তো হতো, এইগুলোই দেখালে হতো। তাছাড়া আমি এটা করতে গেলাম মেদিনীপুরে, আমি আমার জোর দেখাবার জন্য সেখানে জগন্নাথ মন্দির করতে গেলাম। এই জগন্নাথ মন্দির করে তো সাধারণ বাঙালির পছন্দ হলো না। বাঙালিরা জগন্নাথ মন্দির বলতে পুরীকেই বোঝে, পুরী ছাড়া অন্য কোনো জায়গাকে বোঝে না। কাজে এইটা করাতে মনে হলো যে এটা একটা নকল মন্দির তৈরি করা হলো। পূর্ব মেদিনীপুরে ভয়ঙ্কর ভাবে মমতার এখনো পর্যন্ত যা ট্রেড, ভয়ঙ্কর ভাবে আঘাত পেয়েছে। হ্যাঁ, আঘাত পেয়েছে, সমস্ত জায়গাতেই আঘাত পেয়েছে, পূর্ব মেদিনীপুর একটা নয়, সমস্তটাতে প্রায় পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এমনকি দেখো, এটাও হয়েছে, মুসলিম যে যে ভোট, যেটা আমরা ভেবেছিলাম এক কাট্টা হয়ে তৃণমূলকে দেবে, সেটাও অনেকখানি বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় সেটা খুব দ্বিখণ্ডিত হয়েছে, কি না হলেও খানিকটা ভেঙে বেরিয়ে এসেছে, এটা হয়েছে। তবে আমার যেটা মনে হচ্ছিল যে কংগ্রেস এবং সিপিএম, হয়তো আমরা ভাবছিলাম খানিকটা হয়তো ঢুকতে পারবে কোনো জায়গায়, কংগ্রেস এবং সিপিএম যেটা করেছে, যেটুকু করেছে, সেটা হচ্ছে মোটামুটি এই মুসলিম ভোটটাকেই কেটেছে মোটামুটি, যার জন্য সেটা তৃণমূলের বিরুদ্ধেই গেছে, সেটাও ক্ষতি হয়েছে। তার মানে শ্রমিক ভট্টাচার্যের সেই যে আবেদন যে আপনারা এখন পতাকা ভুলে বিজেপির পক্ষে আসুন, পতাকা পরে, সেটাই কি কাজে লাগলো শেষ পর্যন্ত?
পরোক্ষে কাজে লাগে। তুমি যেটা বলছো ঠিকই, প্রত্যক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে কখনোই আমি মনে করি না সিপিআইএম কখনো বিজেপিকে সমর্থন করতে পারবে, বা বিজেপির যে ফিলসফি, যে দর্শন, তাকে কখনোই তাকে গ্রহণ করতে পারবে না। এবং বিজেপিও আমরা জানি তার সবচেয়ে বড় শত্রু হলো সিপিআইএম, এবং সিপিএমও জানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি। কিন্তু প্রচারে কোনো সময় সেভাবে আসেনি। প্রচারে কোনো সময় কংগ্রেস বা সিপিএম কোনো সময় এটা প্রমাণ করেনি বা প্রচার করেনি সেভাবে যে তাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। এটা করেনি, এই পশ্চিমবঙ্গে করেনি। রাহুল গান্ধী অন্য জায়গায় করেছেন, বিভিন্ন ভাবে সব জায়গায় করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এসেও তার সুর সেটা গৌতম দা, ছিল না। একটা জিনিস এটা আমি আমার মনে দেখেছি। আছে 2011 সালে যখন আমরা তখন হুম, সক্রিয়ভাবে সাংবাদিকতা করছি, তখন হুম, মমতা যখন পরিবর্তনের ডাক দিয়ে জিতে হুম, এলেন, হুম, তারপরে পরেই যেটা মমতা রাইটার্স বিল্ডিং এ বসার পরেই আমরা দেখলাম ব্যাপকভাবে বাম দলগুলো, তখন বামই ছিল একমাত্র তাদের হুম, প্রধান শত্রু, এবং মমতার জিতে আসাটা বামদের বিরুদ্ধেই দাঁড়িয়ে হুম, তারা প্রায় ঘরছাড়া হতে থাকলো, তারা হুম, তারা মার খেতে লাগলো, এবং তাদের একটা বড় অংশ ওই তখন আবার রামের আশ্রয়ে চলে গেল বলে শোনা গেছে। তো এইবার 2000 আমরা 26-এ দাঁড়িয়ে যখন বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তখন কি বামরা সে একটু স্বস্তি পেল, যে স্বস্তি পাচ্ছে যে আমরা মমতার সেই যে 2011 সেই মার সেইখান থেকে এবার সেটা পাবো না, আমরা বরং অনেকটা তাদের সঙ্গে এবার অনেকটা হৃদ্যতার সম্পর্ক দিয়ে সৌজন্যের রাজনীতি করতে পারবো, এরকম কি একটা স্বস্তির ইয়েটা বামদের মধ্যে দেখা যাচ্ছে? দেখো, বিজেপির যদি তুমি একেবারে দর্শন বলো, নিজস্ব দর্শন বলো, বিজেপির নিজস্ব দর্শনে কমিউনিস্টদের কোনো স্থান নেই কোনো আপনি যেটা জায়গায়। বলছেন বিন্দু সেটা আরএসএস এর দর্শন, কিন্তু তারা তো এখানে আরএসএস তো আমাদের পশ্চিমবাংলায় সেই দর্শন থেকে অনেকটাই সরে এসেছে, অনুবাদী দর্শন থেকে। আমরা দেখলাম বিজেপি জয়ের জয়ের উল্লাসে তারা বিরিয়ানি বিতরণ করছে, বিরিয়ানি খাচ্ছে, এরকম ছবি টিভিতে একটু আগে দেখলাম, এবং তাতে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খাচ্ছে। এটা তো তার অনুবাদী কারণ, দর্শনের থেকে অনেক সরে আসা অনেকটা। না হুম। এটা তুমি যেটা বলছো সেটা হতে পারে, সেটা খানিকটা হয়তো ঠিকই। সেটা সরে এসছে মানে সেটা আমি জানি, অনেকদিন ধরে এটা করেছে। সেটা আরএসএস ও করেছে, আমরা জানি। যেটা যদি দেখাই, আরএসএস এরও বহু জায়গায় এটা হয়েছে, হয়নি তা না, অনেক জায়গায় তারা এই 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 ধরনের আপোষ যাকে বলে, কম্প্রোমাইজ যাকে বলা হয়, দর্শনের সঙ্গে সে করেছে। কিন্তু হুম। আমার বক্তব্য হচ্ছে মূলগত যে দর্শনটা, সেই মূলগত দর্শনটা থাকবে। চিকেন বিরিয়ানি খাওয়ার পেছনে আছে বাঙালিয়ানা দেখানো, দেখানোর প্রদর্শন, যে দেখানো, হ্যাঁ। আমরা বাঙালি, আমরা মূলত আমরা বাঙালি। আপনার নিশ্চিন্ত থাকুন যে আপনাদের মাছ মাংস খাওয়াতে কেউ আপত্তি করবে না, মাছে হাত বিরিয়ানি দেবো না, খাওয়াতে মাছে হাত দেব দেবো না। না। কিন্তু কিন্তু হয় যেটা হয়, আমি একবার যদি ঘোড়াটাকে ছেড়ে দিই তাহলে কি হয়, তখন তো ঘোড়াটা কোন দিকে ছুটবে? আমি যদি ছেড়েই দিই রাস্তা, তাহলে মুশকিল। এবার যখন সরকার গঠন হবে, সরকার গঠিত হওয়ার পর যিনি সেখানে মাথায় বসবেন, বা কে কে বসবেন, কিভাবে সরকার চলবে, তার উপরে নির্ভর করছে গোটাটাই, কি করে রাষ্ট্র পরিচালনা হবে। এটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে বিশেষ করে আমাদের এখানে জনজাতির মধ্যে এত বিভিন্ন ধরনের মানে যে বহুধা বিচিত্র আছে, এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে, আমরা জানি। অবাঙালিও যেমন আছে, বাঙালি মুসলিমও আছে, অবাঙালি মুসলিম আছেন, শিখ আছে, জৈন আছে, অনেক কিছু আছে। সব মিলিয়ে যেভাবে চলছিল এতদিন, এখন কোন ভাবে চলবে, আমরা কোন দিকে যাব, কিভাবে চলবো, এটা একটা। এবারে বিজেপি কে তাহলে এইটা ঠিক করে নিতে হবে যে তারা অন্য দল, অন্য জাতি, অন্য ধর্ম, অন্যদের সঙ্গে কিভাবে চলবে, সেই রকম একটা বার্তা পাওয়া দরকার। এবারে প্রধানমন্ত্রী আজকেই বলবেন, হয়তো আজকেই একটা বলার কথা আছে তার, যে আজ যাবেন উনি, পার্টি অফিসে যাবেন দিল্লিতে, এবং পার্টি অফিসে গেলে নিশ্চয়ই তিনি কিছু বলবেন, আমার ধারণা এটা। হ্যাঁ, তিনি সেই যদি বার্তা দেওয়ার জন্যই আজকে পার্টি অফিসে সময় ঠিক যাচ্ছেন, করেছেন। হ্যাঁ। ঠিক ঠিক করেছেন। হ্যাঁ, এবারে দেখো সেখানে বার্তা দেওয়ার জন্য ঠিক করেছেন, সেখানে তামিলনাড়ুতে যদি বলো, সারা ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে ওরা যেখানে যেখানে ছিল সেখানে বাদ দিলাম, আমি পন্ডিচেরির কথা বাদ দিচ্ছি, আসামের কথাও বাদ দিচ্ছি, আসামে ওরা খুব ব্যাপকভাবে জিতেছে, এটা মনে রাখতে হবে, আসামে ওরা খুব ব্যাপকভাবেই জিতেছে। কিন্তু ওরা কেরালে হেরে গেছে বিজেপি তো। কিন্তু আমি বলতে চাইছি যে কি জন্যে এই যে ধরে রাখতে পেরেছে আসামে, খুব স্ট্রংলি ধরে রাখতে পেরেছে, বাড়ছে বরং কমছে না, এটাও তো ঠিক। এটা কিন্তু করেছে কিন্তু পুরোপুরি মেরুকরণের রাজনীতি, এবং ওখানে অবশ্য জাতিসত্তার যে রাজনীতি সেটা করেছে ভীষণভাবে, জাতিসত্তার রাজনীতি। সেই জাতিসত্তার রাজনীতি কিন্তু বাঙালি কিন্তু ওখানে পিছিয়ে আছে, বাঙালির ইনফ্যাক্ট বাঙালি
বাঙালি বিরোধী যে রাজনীতি, সেটাকে প্রচন্ডভাবে সেটা পেয়েছে। এবং সেখানে মুসলিমদের ক্ষেত্রে আমরা তো জানি স্বয়ং মুখ্যমন্ত্রী কি কি ভাষা প্রয়োগ করেন, এবং সেই প্রয়োগ করেন, এবং তার যে পেছন এই যে তাই প্রয়োগ করেন এবং তিনি অকুত ভয়ে করেন, কিছু গুরুত্ব দেন না, সংবিধানকেও গুরুত্ব দেন না, কোনো হেট স্পিচ হিসেবে ধরেনও না সেগুলোকে, যেভাবে ঘৃণা ভাষ্য করেন এবং সেটা লোকে হাততালি দেয়। আমাদের এখানেও সেটা হয়েছে, আমি দেখেছি এই নির্বাচনের আগে এমন নেতারা এমন এমন ঘৃণা ভাষ্য দিয়েছেন আমি দেখেছি, এবং লোকে হাততালি দিচ্ছে, করতালিতে মুখরিত হচ্ছে। তার মানে কি, মানুষ সেটাকে পছন্দ করছে। কাজে এই যারা পছন্দ করছে, এটা লক্ষ্য করো, পছন্দ করছে, ওপরে যিনি আছেন, মাথায় যিনি নেতা আছেন, তিনি এটাকে জ্বালিয়ে দিয়ে গেছেন, স্পার্ক। আমি 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 এটা একটা স্ফুলিঙ্গ তো দিয়ে গেলাম। এইটা যে সামলানো কত দূর যাবে এটা খুব মুশকিল। কালকের দিনে কিভাবে সামলাবে তাও কেউ জানে না, 1 নম্বর। 2 নম্বর, তুমি যেটা বলছো সৌজন্য আর সৌভ্রাতৃত্ব, এই সৌজন্যের রাজনীতি বিজেপি ভালো জানে, জানে তা তা তো বলবো না, খুবই ভালো জানে। ঠিকই কিভাবে ঠিকই। জানে? কিভাবে জানে? কারণ অন্য দল করলেও তুমি, আমার দল খোলা আছে, তুমি আমার দলে চলে এসো, কোনো চিন্তা নেই, আমি খুব সৌজন্যের সঙ্গে তোমাকে বসাবো, এবং তোমার বিরুদ্ধে যা যা সমস্ত অভিযোগ আছে সব অভিযোগ খারিজ হয়ে যাবে, তোমাকে আমরা পরিষ্কার করে গঙ্গা জলে স্নান করিয়ে পবিত্র করে নেবো। এটা বরাবর করে আসছে, আজও তাই করবে না, নোবডি নোজ, করতেই না করার কিছু আছে বলে আমি মনে করি না। এর আগেই তো করেছে, পশ্চিমবঙ্গে হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জনের ক্ষেত্রে, সেটাও হতে পারে। কাজে আগামী দিনে কি হবে, এবং সেখানে বিজেপির মধ্যেও একটা, তুমি যেটা বলছো যে এই এক্স্যাক্টলি যে যে কথাটা তুমি বললে সেটা খুব খাঁটি কথা, যে বিজেপি বিভিন্ন রাজ্যে কিভাবে মানে রাজ্য পরিচালনা করবে তার একটা ভিন্ন দর্শন, একটা রাজ্যের জন্য এক একটা দর্শন, এটা করতে পারে। কারণ সত্যি নাগাল্যান্ডে গিয়ে তো এটা বলতে পারবে না যে তোমরা গরু খেও না, কি অন্য মাংস খেও না, কি একদম উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা নীতি বিজেপির, একদমই করে অন্য ফেলেছে, নীতিতে এটা চলে তারা। করেছে তাই। কাজে ক্ষমতা দখলের জন্য যা যা করার সেটা হয়তো করবে, সেটা করবে। কিন্তু একটা জিনিস আমার তবুও মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে, যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, কিন্তু বয়স হলেও তিনি তো এখনো দেখি 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে পাড়ি দিয়ে দেন, এমন ভাবে হাঁটেন, অন্যরা তার চেয়ে পিছিয়ে যায়। তিনি বিরোধী নেত্রী হিসেবে কি রোলটা প্লে করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখন দেখা যাচ্ছে এই এই ট্রেলটা দেখা যায়, যখন দেখা যাচ্ছে ট্রেলিং বাহাইন্ড, তৃণমূল যখন পিছিয়ে পড়ছে ক্রমেই, তখন মমতা সবার উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা যথেষ্ট জোরালো বার্তা, কিন্তু তার মুখের মধ্যে কোনো রকমের চিন্তা ক্লান্তি সব ঝরে গেছে। এতদিন বরং ছিল, ক্লান্তি ছিল, চিন্তা ছিল, দুশ্চিন্তা ছিল, আমি দেখলাম সেই সমস্ত ঝরে গেছে। তিনি উইথ কনফিডেন্স বলছেন সব থাকুন, এরা এসব করবে, আমরা ছাড়বো না। এই যে আমরা ছাড়বো না, উনি কিন্তু এই জানেন, এই ভাষাটা উনি জানেন, শি নোজ ইট ভেরি ওয়েল, ভেরি মানে ওয়েল। বিজেপি সরকারে আসলেও তাদের চিন্তা থাকবে হ্যাঁ, বিরোধী নেত্রী হ্যাঁ, হিসেবে মমতা, তার যে ইয়েস, ইয়েস, আগের ইয়েস। ইতিহাস, তার হ্যাঁ, আগের হ্যাঁ, ইতিহাস। এবং হ্যাঁ, আগের ইতিহাস, এবং যারা থাকবেন পাওয়ারে, আমরা ধরেই নিতে পারি, আমরা ধরে নিচ্ছি এখন প্রাথমিকভাবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারেন যদি বিজেপি চলে আসে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে। কিন্তু বিজেপি আহ, ঘোষণা করেনি কিন্তু শুভেন্দু বা না, কাউকেই এখনো না, পর্যন্ত না বিজেপি করেনি। আর কিন্তু আমি করেনি। আমি আমি আমার গাট ফিলিং থেকে বলতে পারি একটা কথা, যে এখানে তো মূলত অমিত শাহই তো পরিচালনা করছেন গোটাকে, এবং অমিত শাহের ইয়েসম্যান শুধু না, একেবারে ডান হাতের মানে লোক হচ্ছেন শুভেন্দু। আর সমস্ত জায়গা, বিভিন্ন জায়গাতে অমিত শাহ নিজস্ব লোকদের মুখ্যমন্ত্রীত্বে রাখছেন। কাজে এখানে শুভেন্দুকে রাখবেন না এইরকম খুব একটা আমি ইঙ্গিত এখনো পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এটা। কাজেই তখন মমতার আবার কি চেহারা হবে, কিভাবে উনি বিরোধী দলনেত্রী হিসেবে বিধানসভায় যাবেন কিনা তাও আমি জানি না। যা শুভেন্দু হলে তিনি নাও যেতে পারেন, অন্য কেউ হতে পারে, কিন্তু তখন তিনি ময়দানে থাকবেন, আর এই ময়দানে থাকা, মাঠে থাকা মমতা কিন্তু খুব ঝুঁকি আছে তার, মানে চিন্তার শাসক বিষয় দলের বিজেপির। পক্ষে। একটা হ্যাঁ, একটা তথ্য আসছে সামনে, সেটা হচ্ছে যে বিজেপির এই সাম্প্রতিক যে 10-11 বছরের যে তাদের শাসনকাল, তাতে দেখা যাচ্ছে উত্তর ভারতে বা হিন্দি বলয় এবং আশেপাশে, তার মধ্যে আমরা আমাদের বাংলাতেও সর্বশেষ ইয়েতে যে আঞ্চলিক দলগুলো ছিল, প্রায় তাদের প্রতাপ অনেকটাই শেষ হয়ে গেছে। তার মধ্যে যদি ধরেন আপনি আরজেডি, তার মধ্যে জেডিইউ,
হ্যাঁ, তারপরে এদিকে আপনি যদি ওদিকে আপনি বিজেডি, হ্যাঁ, দিল্লিতে আপ, এছাড়া মহারাষ্ট্রে আপনি এনসিপি এবং ইউবিটি দুটোকেই ভেঙে ফেলেছে বিজেপি। এরকম উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে ওদিকে বিআরএস, হ্যাঁ, বিআরএস কে ভেঙে ফেলা হয়েছে। আঞ্চলিক দলগুলো এবং জেডিএস, জেডিএসও তার একই রকম ভাবে প্রায় শেষের মুখে। তো আঞ্চলিক দলগুলো প্রায় শেষ হচ্ছে, এবং সেখানে সর্বভারতীয় দল যারা, সেটা বিজেপি হোক বা কংগ্রেস হোক, এরাই আস্তে আস্তে এই সমস্ত ভ্যাকুয়ামটাকে নেওয়ার জায়গায় চলে আসছে। তো এটাই কি আপনার মনে হচ্ছে যে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রেও এই আঞ্চলিক দলের স্পেসটা অনেক কমে যাবে আগামী দিনে? বিজেপি আগামী দিনে যেখানে আবার যেখানে আছে। সিপিএম বা কংগ্রেস বা এই ধরনের যারা জাতীয় দল যারা, যদিও এবার সিপিএম কে জানি না জাতীয় দল হিসেবে তারা আর ইয়ে পাবে কিনা স্বীকৃতি, হুম, এই কেরালায় হেরে যাওয়ার পরে। হুম, কিন্তু তারাও, তাদের সর্বভারতীয় একটা প্রেজেন্স আছে, যাই হোক। হুম, হুম। তো তৃণমূল সেটা সেই আঞ্চলিক দল হিসেবে যে শক্তিটা ছিল তাদের, তো সেই জায়গাটা কি অন্য দলগুলো নিয়ে নেবে, সর্বভারতীয় দল? এরকম কি মনে হয়? দেখো সুব্রত, আমি এটা দেখেছি ভারতবর্ষের যে স্ট্রাকচার, ভারতবর্ষের যে গঠনটা, হুম। বহুদিন আগে থেকে আঞ্চলিক দলগুলো উঠেছে, বহুদিন আগে থেকে। এবং উঠেছে শুধু না, এটা একটা, আমি মনে করি ভারতীয় গণতন্ত্রের একটা, যাকে বলা হয় সাফল্য। কেন সাফল্য? না হলে এই মায়াবতীর মতন একজন নেত্রী, অত্যন্ত সামান্য পরিবার থেকে উঠে আসা, বহুজন সমাজ পার্টির হয়ে তিনি, মহাজন সমাজবাদী পার্টির হয়ে তিনি একেবারে দলটাও শেষ, কিন্তু এর মধ্যেই পড়ে, এই এর মধ্যেই প্রায় মুখ্যমন্ত্রী, পড়ে। হুম। আমি সেটাই বলছি, মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু কি হয়েছে, তিনি চলে যাওয়ার পরেও সেখানে আঞ্চলিক দল উঠেছে, সমাজবাদী পার্টি হয়েছে, সেটা আবার আছে। আমি বলতে চাইছি, একটা চলে গেলে যে আরেকটা সমাজবাদী পার্টি উঠবে না। তামিলনাড়ুতে যেটা আজকে হলো, ডিএমকে, এআইএডিএমকে, তাদের মাঝখান থেকে উঠে এলো টিডিকে, কালাপতি বিজয়, তুমি যার কথা বলছো, বিজয় হচ্ছে অত্যন্ত। থালাপতি বিজয় হ্যাঁ, এখনো আচ্ছা। পর্যন্ত 110টা আসনে তার এগিয়ে রয়েছে, এবং তো সম্ভবত মুখ্যমন্ত্রীর পদে তারই দাবি হুম, সব থেকে বেশি। তারই দাবি সবচেয়ে বেশি। এবারে তাকে কেউ ধর্তব্যের মূর্তি অনেকে আনছিল না, আবার অনেকে এনেওছে, আনেনি বলবো না, অনেকে এনেও ছিল, কিন্তু এতখানি ভাবেনি কেউ। আমি বলতে চাইছি, সেও তো একটা একেবারে আঞ্চলিক দল, একটি মাত্র মুখ, একটি মাত্র মুখ, তার উপর দক্ষিণ ভিত্তি করে। ভারতের চিত্রটা কিন্তু সবই আঞ্চলিক দল, যদি কংগ্রেসকে কর্ণাটকে আমি বাদ হ্যাঁ, দিই, তাহলে কিন্তু সবই হ্যাঁ, প্রায় আঞ্চলিক দল। হ্যাঁ। আঞ্চলিক দল। কিন্তু এই এই কাজেই এটা আমি তো মনে করি, আজকে একটা আঞ্চলিক দল চলে গেলে আরেকটা আঞ্চলিক দল আসবে না, এটা আমি মনে করি না। উঠতেও পারে কালকের দিনে আবার অন্য একটা আঞ্চলিক দল আসতেও পারে। তবে তুমি যেটা বলছো, এটা আমি দেখেছি বিজেপির ক্ষেত্রে, বিজেপি এটা করেছে। বিজেপি ক্রমান্বয়ে বিভিন্ন আঞ্চলিক দলকে আত্মস্থ করেছে, গিলে খেয়েছে, এটা হয়। এই যে বললাম, এটা এটা অনেক জায়গাতেই এটা হয়েছে, এবং বিজেপির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়েছে। কংগ্রেসের ক্ষেত্রে এটা ছিল না। কংগ্রেসের ক্ষেত্রে একটা জোট, মানে সরকার করার বা গড়বার বা চেষ্টা ছিল, বা এই ধরনের ব্যাপার ছিল। কিন্তু বিজেপির ক্ষেত্রে সেটা নেই। গ্র্যাজুয়ালি, এটাও কিন্তু খুব মূল্যবান যে গ্র্যাজুয়ালি কিভাবে করেছে। তারা কিন্তু ওই মূলত ওই বিচারধারা, যে আমরা হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী, ভেতরে ভেতরে তুমি হিন্দু, অতএব তুমি আসতে আপত্তিটা কি? আপের 7জন রাজ্যসভা সাংসদ চলে গেলেন বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে। রাজনৈতিক যে কথা, তাদের যে যে যে, অস্তিত্ব ছিল, সেই অস্তিত্বটা তারা ভুলে গেলেন, কমপ্লিটলি ভুলে গেলেন। ভুলে গিয়ে তারা হিন্দুত্ববাদী দর্শনে নিমজ্জিত হলেন, ডুবে গেলেন। এই এখানে যে আপের একটা ক্ষেত্রে কথা, বিচারধারারও কিন্তু একটা একই রকম, বিজেপির সঙ্গে একই রকম। একটু যথেষ্ট তাদের মিল আছে, এবং সেটা হ্যাঁ, টিএমসির সঙ্গেও আছে। টিএমসি আমি তো মমতা সেটাই বলতে বন্দ্যোপাধ্যায় চাইছি। প্রকাশ্যে বলেন যে আমি আগের আরএসএস কে খুব পছন্দ, পুরনো আরএসএস আমার খুব পছন্দের। হ্যাঁ, হ্যাঁ, তিনি এটা বলেওছেন, আচ্ছা। এবারও বলছেন। আমি আমি এইটাই বলতে চাইছি, আমি এইটাই বলতে চাইছি, এইটা যদি হয়, আমি কি বলেছি তুমি যে বললে না, আমি এই জন্য বললাম, আমি আরএসএস এর, আমি একটা লেখাও তুমি জানো বোধহয় লিখেওছিলাম, হ্যাঁ, যে লিখেছিলেন। অপ্রতিহত সংঘ। এই সংঘ কিন্তু অপ্রতিহত এই জন্যই বলেছি। হেমন্ত বিশ্ব শর্মা তো ছিলেন কংগ্রেসে, ধর্ম নিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তির প্রতিভূত, আপনাদের প্রতিনিধি হিসেবে ছিলেন। তিনি এলেন বিজেপিতে, বিজেপিতে মুখ্যমন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী হয়ে তিনি প্রতিদিন একমাত্র তার একটাই এজেন্ডা, হিন্দু মুসলমান, মুসলমানকে দিয়ে দাও, মুসলমানকে তাড়াও, মুসলমান মিয়াদের টাকা দিও না, গরিবদের আরো গরিব, এই সমস্ত বিভিন্ন ধরনের কথা বলে যান।
এবং তিনি যে এই যে বলে যান, তিনি কিভাবে বলে যান? বিকজ হি কনসিডার হিমসেলফ টু বি আ হিন্দু, জেনুইন হিন্দু, ট্রু হিন্দু। এই যে শুভেন্দুর বলা, এটাও তাই, শুভেন্দুরও অনেকটা তাই, শুভেন্দু তার তাই, পরিবার, তার এক্স্যাক্টলি পরিবার তাই। থেকে সে আসা, তার তৃণমূলের ইয়ে করা সমস্তটাই। আচ্ছা, এই যে এক্স্যাক্টলি আমি বলছি, শুভেন্দু শুধু নয়, তুমি যদি বলো বিজেপির ক্ষেত্রে, আজকে যেটা বিজেপি, কালকে সে তারা তৃণমূল ছিল। তৃণমূলের বি টিম বললেই বা ক্ষতি কি হবে? বিরোধী দলনেতা আছেন, তার পাশে তাপস রায় আছেন, অর্জুন সিং আছে, ওখানে আর আরো কত খুঁজবে, সৌমিত্র খাঁ আছেন, অজস্র লোক আছেন। রাজেশ রাজ। আচ্ছা দেখো, আমি কেন বলছি আত্মস্থ করা, এই কট্টর সিপিএম থেকে শঙ্কর ঘোষ চলে আসেন, হাতে চেগেভেরার উল্কি থাকে, কিন্তু চলে এসে তিনি পুজো দেন, ছেলে মেয়েকে দিয়ে, বৌমাকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে পুজো দিয়ে সেই ছবি পোস্ট করেন, কিন্তু আদ্যন্ত হিন্দু প্রমাণে ব্যতিব্যস্ত সব সময়। আমি এইটাই বলতে চাইছি, এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু বিজেপি করতে চায়। বিজেপি এই জিনিসটা একমাত্র দক্ষিণ ভারতে, লক্ষ্য করো, বিজেপি পারছে না শুধু একটাই কারণে, কারণ সেখানে এখনো পর্যন্ত হয় পেরিয়ারের ভীষণ রকম একটা ইনফ্লুয়েন্স আছে, পেরিয়ারের অহিন্দু যে সম্প্রদায়, তাদের একটা ভীষণ রকমের একটা একটা যাকে বলা হয় ইনফ্লুয়েন্স, প্রভাব আছে। খ্রিস্টানরা আছে, কেরলে তো জানোই, খ্রিস্টান মুসলিম সব মিলিয়ে আছে। এবং তামিলনাড়ুতে পেরিয়ারের কিরকম সাংঘাতিক একটা ইনফ্লুয়েন্স ছিল, এখনো আছে, আমরা জানি কিরকম। এবং সেটা এই অন্য কর্ণাটকেও আছে খানিকটা। এই জিনিসটা কিন্তু ওখানে আছে, যেটা অন্য জায়গায় আমরা খুব একটা দেখছি না। প্রথমত সেটা সেটা যে মনুবাদী, তুমি যেটা বললে। আপনি যেটা বলছিলেন মনুবাদী সংস্কৃতির এই বিচারধারা, হ্যাঁ, এই আদর্শের হ্যাঁ, হ্যাঁ। বাইরে যে তিনটি রাজ্য খুব মাথা তুলে হুম, দাঁড়িয়েছিল, তার মধ্যে বাংলা হুম, একটা, হুম, তারা তো আজকের ইয়েতে সেটা থাকলো না। আর বাকি হুম, যে দুটো রাজ্য রয়েছিল, তামিলনাড়ু রইলো ভীষণভাবে, কেননা থালাপতি হুম, বিজয় যদি তার ক্ষমতা নেন, হুম, তিনিও ভীষণভাবে তিনি বিজেপিকে ফ্যাসিবাদী দল বলে আক্রমণ করেই এসছেন, এবং হুম, তামিলনাড়ুতে দাঁড়িয়ে সেই রাজনীতি হুম, তাকে করতে হবে, সেটা কোনো উপায় নেই। হুম, আর প্রায় হিন্দি বলয়ের মধ্যে থেকেই সেটা হচ্ছে পাঞ্জাব, যাদের নিজস্ব একটা ধর্ম এবং সংস্কৃতি দুটোই আলাদা। হ্যাঁ, তাদের হুম, তাদের শিখ ধর্ম এবং তাদের তাদের ভাষা সংস্কৃতি একদমই আলাদা। এই যে হুম, সংস্কৃতির লড়াই, এইটাতে বাংলা সেটা নিজেকে রক্ষা করতে পারলো না বলেই এখন হুম, প্রাথমিকভাবে আমরা মনে হচ্ছে, যদি হুম, বিজেপি না বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করে এখানকার শাসন চালাতে হুম, তারা যদি সক্ষম হয়, হুম, তাহলে বলা যেতে পারে হুম, যে তারা বাংলা হুম, সেই সংস্কৃতিটা হুম, রক্ষা করতে পেরেছে। কিন্তু বিজেপি হুম। কি সেটা পারবে, সেই সেই না, দর্শনকে আত্মস্থ বিজেপি করে? শুধু পারবে না নয়, বিজেপি সেটা চাইবে না। বিজেপির পক্ষে সেটা করা সম্ভব নয়। তুমি যদি আমি বলছি, তুমি যদি সত্যি কথাই বলতে, তুমি বঙ্কিমচন্দ্রের আনন্দ বটকেই তুমি যদি ধরে রাখো তোমার আদর্শ বলে, ধরে রাখো আদর্শ বলে, এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে তুমি আদর্শ বলে ধরে রাখো, তাহলে রবীন্দ্রনাথকে তোমার অস্বীকার করতে হয়, মানসিক ভাবে তোমাকে রবীন্দ্রনাথকে অস্বীকার করতে হয়। তুমি শুধু পারো না কি করে শ্যামাপ্রসাদকে দুটো? শ্যামাপ্রসাদকে করলে নেতাজিকে অস্বীকার করতে হয়। হ্যাঁ, তো কিন্তু কিন্তু আবার এবার এটাও আছে, একটা যোগসূত্র আছে। শ্যামাপ্রসাদ প্রথম রবীন্দ্রনাথকে দিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট, একটা পজিটিভ সাইড। আবার দেখো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমনও কথা বলেছেন সেই সময়ে বলেছেন, যখন তিনি জনসংঘ করেছেন, বলেছেন আরএসএস এর লোকেরা, কর্মীরা কি আমাদের ইয়েতে ঢুকবে, জিজ্ঞেস করা হচ্ছে তাকে। তিনি প্রথমে বলেছেন না, ঢুকবে না, তারপর বলেছেন ঢুকতে পারে, তবে যদি বেগরবাই করে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, দে উইল বি কিকড আউট ফ্রম মাই অর্গানাইজেশন। এই কথাটা বলেছেন। এই যদি কেউ গোলওয়ালকের জীবনী পড়েন, দিয়ে যায়, তাহলে সেখানে পরিষ্কার তার এই বাণীর ইয়েগুলি লেখা আছে। কাজেই শোনো, রাজনীতিতে বিভিন্ন জিনিস হতে পারে। এখানে শ্যামাপ্রসাদ যে ছিলেন, বারবার এরা শ্যামাপ্রসাদের কথা বলেন, শ্যামাপ্রসাদ তো ফজলুল হকের সঙ্গে সরকার করেছিলেন। তো ফজলুল হককে কেন আমরা অস্বীকার করবে তুমি? বাংলা সেটা ছিল, এখন বাংলা অন্য পথে হাঁটতে চাইছে। আবার বললাম, কারণ সেই দিনের ইতিহাসের সঙ্গে আজকের দিনে যারা আছে বা যারা ভোট দিয়েছেন, তাদের কোনো রকমের তাদের পরিচিতি নেই, বা তারা কেউ জানেনও না যে সে কি ইতিহাস থেকে আমরা জন্মেছি, এটা নেই। এবং আজকের দিনে আরো বেশি হয়েছে, এটা এটা হচ্ছে তৃণমূলের ফেইলিয়ার, ব্যর্থতা, তুমুল ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে তৃণমূল প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরেও যে শিক্ষা ব্যবস্থা তারা করতে পারতো, তা কিচ্ছু করেনি, কোনো দিকে কিচ্ছু করেনি। শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, এটা একদম পরিষ্কার কথা, এ নিয়ে কোনো ভুল নেই,
এটা আমি বলেওছি, এটা আমরা বারবার। আমি অন্য দিকগুলো গণতান্ত্রিক এত ধরি না। পরিকাঠামো যেটা থাকার কথা সেই স্পেসটাও বোধহয় তৃণমূল সমস্ত নষ্ট। সেভাবে রাখে। হ্যাঁ। না, একদম রাখে। শুধু প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা, এই যে শিক্ষা ব্যবস্থা, তার যে এন্টায়ারলি শিক্ষা ব্যবস্থার যেভাবে চলা উচিত, আমি যেটা বারবার বলি, সায়েন্টিফিক টেম্পার যদি বলো, বৈজ্ঞানিক বিজ্ঞান চেতনা যদি বলো, কিচ্ছু রাখেনি, কিচ্ছু হয়নি, সেভাবে ভাবনা চিন্তাটাই হয়। এই ভিশনটাই ছিল না। এই ভিশনটা কেন ছিল না, কেন কাকে রাখা উচিত ছিল সেটা আমি বলতে চাইছি না, কিন্তু এটা ছিল না। দলীয় রাজনীতির দিকে যতটা নজর দেওয়া হয়েছে, ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করা হয়েছে, এইটা রাজ্যের স্বার্থে সেটা করা হয়নি। তবে আবার বলছি, ভারতীয় জনতা পার্টি কিন্তু এর চেয়েও মারাত্মক জিনিসও করতে পারে। তারা এনসিআরটি কে যেভাবে শিক্ষা ব্যবস্থা সাজাচ্ছে, তা দেশের সমস্ত যুব সমাজকে একেবারে বিভ্রান্ত করে দেবে। যে ছেলেগুলো কালকের দিনে যদি বিদেশি কোনো জায়গায় যায় পড়তে, তাদের যখন জিজ্ঞেস করা হবে ভারতীয় ইতিহাস, ভারতীয় বিজ্ঞান ডারউইনকে নিয়ে, বলতে তখন পারবেন। আমাদের মাথাটা কি উঁচুতে থাকবে না নিচুতে থাকবে, এটা ভাববার বিষয়। এইটা হচ্ছে সুব্রত, এটা খুব চিন্তার বিষয়। গৌতম দা, একদম আমাদের সময় শেষ হচ্ছে, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একটা বিষয় আমার মনে হয় আমরা একটু আলোচনা করা দরকার, যে আপনি বললেন বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিজেপির চিন্তার কারণ হবে। এটা তো খুব স্বাভাবিক। আহ, কিন্তু বিচারধারার লড়াইতে যদি আমরা আবারও আসি, যে বিজেপির সঙ্গে বিচারধারার লড়াইতে যাদের টক্কর দেওয়ার কথা সেটা হচ্ছে কংগ্রেস এবং বাম। তারা কি ভূমিকা নিতে পারে এবারকার এই ইয়েতে? তারা কি আবার তাদের ভোট ফিরিয়ে এনে লড়াইয়ে নামতে পারবে? এটা আপনার কি অনুমান? আমি এখনকার এই আজকের ইয়েতে প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আপনি কি ভাবছেন এটা নিয়ে? এখনকার প্রেক্ষিতে যদি বলো, এখন সেটা কিছুই করতে পারবে না। কারণ এখন বিজেপি যদি আসে, যদি আসে মানে যদি আসছে, ধরে নিচ্ছি এসে গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বিজেপি আসবে, ভারতীয় জনতা পার্টি আসবে এখানে, এবং প্রথম কাজ তাদের হবে এখানে এই সমস্ত রাজ্যের আর্থিক একটা বিকাশ ঘটানো, এটা চেষ্টা করবে। আর্থিক বিকাশটা কিভাবে ঘটাবে? বিকাশটা ঘটাতে হবে ব্যক্তিগত মালিকানায়, শিল্প মালিকানায়, ব্যক্তিগত মানে এখানে প্রাইভেট এন্টারপ্রাইজেস বিভিন্ন রকম। এবং বিভিন্ন এন্টারপ্রাইজ বলতে গেলে এখানে যে জিনিসগুলো আছে, যেগুলো ওরা বন্ধই করে দিচ্ছে আস্তে আস্তে, কোলফিস, কয়লা বা যেখানে ওদের আর কোনো স্টেক নেই সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে প্রাইভেট কোম্পানিকে দিতে হবে। যেমন বিহারে করেছে, আদানিকে দিয়েছে, বিভিন্ন জায়গায় মুম্বাইয়ে দিয়েছি আমরা জানি, এখানেও আদানিকে হতে পারেন। আমাদের পোর্টটা অনেকখানি দেওয়া হতে পারে আমাদের। আহ, আহ, সিঙ্গুরে আবার দেউ টাটাকে নিয়ে আসার প্রশ্ন হতে পারে, যে দেউচা টাটা। হ্যাঁ দেউচা পাচামি হয়তো হতে পারে, সেটা দেওয়া হতে পারে। এবং সেখানে কিরকম কর্মসংস্থান হবে সেটা মস্ত বড় কথা। সেই কর্মসংস্থানের মধ্যে প্রথমত দেখো, বিচার ব্যবস্থার আগে তোমাকে আগে যত শক্ত করতে হবে তোমার সংগঠন। সংগঠন ছিল সিপিএম এর, মূলত সিপিএম এর যদি বলি, মূলত শ্রমিক এবং কৃষকদের মধ্যে। কৃষকদের জায়গা কমে গেছে অনেক। শ্রমিকদের মধ্যে এমন এমন শ্রমিক আসবেন যে শ্রমিকরা মানে হোয়াইট কলার এমপ্লয়ি হবেন। তারা মোটেই আগের মতন ওই মাটি কোপানো শ্রমিক খুব একটা হবেন না। যারা হবেন একেবারে ইয়েতে, আমাদের লেবার লর্ড যেটা হয়েছে খুব কঠিন, সেখান থেকেও কিছু কামড়ানো খুব মুশকিল। কাজে আগামী দিনে যদি কংগ্রেস বা সিপিএম কে কিছু করতে হয়, তাহলে একজোটে যদি তারা করতে পারে, এক যৌথভাবে যদি তারা এগোতে পারে এই বিচারধারার লড়াইয়ে, বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে যদি করতে পারে, তাহলে একটা আমার মনে হয় এখনই না হলেও আগামী কয়েক বছরের পরে আবার ধীরে ধীরে একটা সুফল আমরা আশা করতে পারি। এখনই কিছু হবে বলে আমার মনে হচ্ছে। প্রথমত একদম শেষ প্রশ্ন, একদম খুব অল্প করে, যে গণতান্ত্রিক পরিসরটা সবসময় আমাদের ভারতের সব থেকে মূল যেটা আমরা হুম। পেয়েছিলাম আমাদের সংবিধানে, সেই জায়গাটা সবসময় আমাদের খর্ব হয়ে এসছে। সেটা গত কয়েক বছরে তার বিভিন্ন সরকারের আমলেই আমরা সেটা দেখছি, আমাদের রাজ্য তার ব্যতিক্রম নয়। এবার কি আপনার মনে হয় যে সেই জায়গাটা থেকে মানুষের যে ভোটের এই যে একটা প্রেশার, একটা চাপ, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেটাতে কিছুটা অন্তত কোনো রকম কোনো ভালো দিক, কোনো আশার আলো দেখা যাচ্ছে? এই যে তুমি বলবে, আমরা যে ভাবতে পারি যে প্রচুর লোক ভোট দিয়েছে, এটা আমরা ভাবতে পারি, এত লোক ভোট দিয়েছেন, সবাই চেয়েছেন ভোট দেওয়া, কিন্তু দেখো যেটা কমে গিয়েছে, সারা ভারতবর্ষেই কমে গিয়েছে আমি দেখেছি, যেটা আগে ছিল না। গণতন্ত্রের মধ্যে মূল শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে এমপ্যাথি, সহমর্মিতা। তাই তো? সহমর্মিতা মানেটা কি? পাশের বাড়ির লোকটা ক্ষতি হলে আমার বুকে লাগে,
পাশের বাড়ির ছেলেটা অসুস্থ হলে আমার কোথাও একটা শরীরে মনে হয় যে আমার ছেলেটার যদি হতো কিরকম। কিন্তু আমরা দেখো 27 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হলো, তারা কোথায় যাবেন কালকে, কেমন করে থাকবেন, কিভাবে থাকবেন, আমরা ভাবি না। কালকের দিনে যদি মনে করো এই যেটা বলেছে অমিত শাহ বলেছেন বস্তির শহর, কালকে যদি বস্তিগুলো গুড়িয়ে দেওয়া হয়, আমরা কি উঠে দাঁড়াবো? আমরা কি ভাববো যে ওই যে লোকগুলো যাবে কোথায়, ওই লোকগুলো কোথায় থাকবে? নাকি আমরা ভাববো না না ভালোই করা হচ্ছে, আমাদের তো উন্নতি হচ্ছে, এইটা ভাববে? এইটা যদি না আসে, গণতন্ত্র কোথায় থাকবে? আমি এটা প্রথমত মনে করি, এইটা আমার ভীষণ রকমের চিন্তা হয়। এই জিনিসটা আমরা কোথায় যাচ্ছি, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখানে যদি যারা রাজনৈতিক নেতা বা কর্মী আছেন, তাদের প্রথম কথা এটা ভাবতে হবে। তারা যদি এটা ভাবতে পারেন, তারা, আমি বামেদেরও কথা বলছি, কংগ্রেসের কথা বলছি, তৃণমূলের কথা বলছি, তারা যদি এইটা ভাবতে পারেন, তাহলে বহু লোক তাদের সঙ্গে থাকবেন। বহু লোক যাদের মনে হবে সত্যি শুধু নিজের দিকে তাকালেও তো হবে না, সমাজের দিকে তাকাতে হবে। এবং শাসক যেখানে প্রবল আকার, একটা তো দেখা গেল এখানে শাসক ও তৃণমূল তো এইরকম প্রবল আকার নিয়েছিল একটা সময়, আমরা জানি পঞ্চায়েত ভোটে কিরকম ভাবে অন্যদের আক্রমণ করেছে, সিপিএম কে আক্রমণ করেছে। ভয়ের থাকেনি, সিপিএম এর জায়গায় বিজেপি এসেছে, তারপরে আজকে ক্ষমতাচ্যুত হতে হচ্ছে। এই কারণেই তো হতে হচ্ছে, একটা কারণ, দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস। এইটা তো মনে করাতে হবে শাসককে। এইটা কখন মনে করানো যায়? যখন সাধারণ দরিদ্র প্রান্তিক গরিব মানুষের উপর আঘাত আসে, তখন। যখন যে মানুষটা আমার পাশের প্রতিবেশী, অথচ আমার ধর্মের নয়, আমার জাতের নয়, আমার শ্রেণীর নয়, তবুও আমি তার জন্য যাচ্ছি, এই জিনিসটা তো দেখাতে হবে, তবে তো গণতন্ত্র সফল হবে। গণতন্ত্র কি করে না হয় সফল হবে? আমি শুধু ভোট দিয়ে দিলাম, তাতে কোনো গণতন্ত্র সফল হয় না, এটা আমার মনে হয়। সুব্রত। ধন্যবাদ গৌতম দা, আপনি চমৎকার শেষ করলেন, একটা সুন্দর মানবতার বাণী আপনি সঙ্গে দিলেন যে প্রত্যেকেই আমাদের সমস্ত নাগরিকদের কথা আমাদের ভাবতে হবে, আমাদের প্রতিবেশীর কথা ভাবতে হবে, এবং সেই সঙ্গে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের কিন্তু যে কোনো সময় আমাদের রুখে দাঁড়াতে হবে যে কোনো অন্যায়ের প্রতিবাদে। শেষকালে একটা আবেদন আমাদের থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা আপনারা যদি আমার এই চ্যানেল এবং গৌতম বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা অবশ্যই আরো বেশি শক্তি এবং উৎসাহ পাবো এই ধরনের অনুষ্ঠান করার জন্য। সবাইকে নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।